সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৪৫-৪৬। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মস্ত বড় আলিশান বাড়িটা আজ ৬০-এর দশকের নামি দামি রাজপ্রাসাদের মতো জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখাই কে বলবে যে এই বাড়িটায় গত কয়েক বছর যাবৎ মানবশূন্য হয়ে দিনাতিপাত করছে। তখন অরু আর অনু ব্যতীত তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটাই ছিল শুনশান নীরবতা। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অরু অনুর নিকট সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথা, এরা আসার চেয়ে না আসাটাই ছিল বহুল কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজন এই বাড়িতে করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাই এখানে উপস্থিত। অমিতের আজ ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই আসতে পারিনি। কাল হয়তো অমিতও আসবে। স্টেজে মন মাতানো গানের তালে নাচ করছে একে একে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথিদের থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজে আটকে আছে। হাত ভর্তি মেহেদি দিয়ে স্টেজে প্রত্যয়ের পাশে বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পারছে না মেয়েটা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটটা কেমন গুড়গুড় করছে ওর। পেটে ক্ষুধা থাকলে সবকিছুই কেমন বিষাদে পরিপূর্ণ। ঠিক তেমন অনুর কাছে আপাতত এই নাচ গান হই হুল্লোড় সবকিছুই জঘন্য রকম তেতো লাগছে। বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রির সঙ্গে কোমর দুলিয়ে সেই তখন থেকে উধাও হলো, আর খবর নেই। অনু তখন থেকেই কেমন হাঁসফাঁস করছে। ওর পাশে বসেছিল প্রত্যয়। কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানাচ্ছে প্রত্যয়কে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই প্রত্যয় অনুর কানের কাছে মুখ নিয়ে সামান্য নিচু স্বরে প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করেছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানো দায়িত্বশীলা বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়ার মতো লজ্জাজনক কথাটি কৌশলে প্রত্যয়ের কাছ থেকে চেপে গেল ও। সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্পষ্ট আওয়াজে বলল, কই, কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটাও বোকা কিংবা দায়িত্বজ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবে চেনে। তাই অনু বলা সত্ত্বেও সবার মাঝ থেকে স্টেজে খালি করে অনুকে নিয়ে সরাসরি অন্দরমহলের ভেতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে ১ প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়। একটু পরে ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো যাবে। রুমে প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসা ঠিক হলো? প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাতা গুটিয়ে অনুর মুখে পোলাওয়ের লোকমা তুলে দিতে দিতে বলল, যাবো তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের গুড়গুড়ি আওয়াজ আমি একাই নয়, পুরো কৃতিকুঞ্জ শুনে ফেলবে। অনু খাবার চিবোতে চিবোতে নরম স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অনিমেষ চেয়ে থেকে বলল, আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না। ম্যাটার হলো, সেই দিন এত করে বোঝানোর পরও তুমি আমাকে কিছুই শেয়ার করছো না। নিজের ভেতরের কথা ভেতরে আটকে রাখছো। আচ্ছা অনু, একবার ভেবে দেখেছো, আজ রাত পেরোলে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব? তুমি আমি আমরা হয়ে যাব। তোমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আমি হব। অথচ সেই আমার কাছে তুমি ইজি হতে পারছো না এখনো। সামান্য খিদে পেয়েছে, এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? অনু প্রত্যয়কে মানানোর চেষ্টা করলো, কিঞ্চিত আদুরে গলায় বলল, আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবে না। এত লোকজন কে কি ভাববে। অনুর বাকি কথা জিহ্বাতে আটকে রইল। তার আগেই প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল, কতবার বলেছি আমার সামনে এত ম্যাচিউরিটি এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য। একটা প্রত্যয় আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবুও কেন যে এত ওভার থিঙ্কিং করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতঃপর প্রত্যয়ের গলাটা মেহেদি শুকনো দুহাতে জড়িয়ে ধরে বলল, এত আশকারা দিচ্ছেন, আমি কিন্তু আপনার মাথায় চড়ে বসবো। তখন বুঝবেন বউয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই সুঘ্রাণ। ও প্রথমে অনুর কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস আচ্ছাদন করলো অনুর মিষ্টি মেয়েলি সুগন্ধটুকু।
তারপর ওর নাকে নাক ঘষে হিসিয়ে বলল, আমি তো চাই তুমি আমাকে জ্বালাও, পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এই দূরত্ব যে আর ভাল লাগছে না অনু, একটুও ভাল লাগছে না। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনরূপ আনাগোনা এই অন্দরমহলের চারিদিকে নেই। সবাই আপাতত স্টেজে ওখানে নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারিদিকে ল্যাভেন্ডার মোমের আলো চিকচিক করছে। সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাস ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখীর দমকা হাওয়া। হাওয়ার তালে দুলে উঠছে সৌন্দর্যবর্ধক লাল, নীল, হলুদ নেটের উপর কারুকার্য করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের লাইন। নেশা নেশা একই নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁয়ে দিতে চাই। আর এদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢাকা দিচ্ছে ওরও। কৃতিক যখনই সে পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে ওরও। এইভাবে করিডোরে এ মাথা ও মাথা করছে দুজন। একজন চোখের লজ্জা আর মনের সংকোচে আলগোছে লুকাতে নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনার হৃদমাঝারে বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রগত তীব্র জলশ্বাসিত জোয়ার, যার নাম প্রেম। ওরও পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করে যাচ্ছে কৃতিক। বেহায়া পুরুষ কৃতিক। আজকে এমন হলো লোকটার, বুঝে উঠতে পারছে না ওরও। ওদিকে সাফেদ লেহেঙ্গাটা হলুদে মাখামাখি, সেই সাথে ক্ষণিক আগে কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত। কি শিহরণ, কি উথাল পাতাল, পাগলপাড়া অনুভূতি ভাবতে গেলেও এখন শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে ওরুর। কৃতিক যেভাবে ওর পেটে পিঠে হলুদ মাখিয়ে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয়, বরং অরুরই। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে অরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করছে। আর কারোর হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বউয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরি প্রেমে এবার সত্যিই হাঁপিয়ে উঠেছে অরু। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে তিনতলার সিঁড়ি ধরে দৌড়ে ছাদে উঠে গেল ও। অরুকে এভাবে দিশেহারা হয়ে ছুটতে দেখে ভ্রম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতেই কৃতিক হাঁক ছেড়ে অরুকে বলল, আস্তে, সাবধানে বেবি, তুই তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দেব বলতো। ছাদের প্রাচীরে দুহাত ঘেঁষে শটান হয়ে দাঁড়িয়ে আছে এলিসা। ওর দু চোখ দূর আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘনত্বটা। আজকেও বোধহয় সেদিনের মতো দানবীয় ঝড় আসবে ভুবন ভুলিয়ে, সেই সাথে আকাশ ফুটো হয়ে ঝমঝম বৃষ্টি। এলিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাট ফ্যাটে ফর্সা মুখের দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগে ওর সাথে যা না তাই ব্যবহার করেছে এলিসা। ওর প্রতিটা কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। এলিসার কাছে দু পয়সার দাম না পেলেও ওর ইমেজ এইটুকুও ভাঙন ধরে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগ থেকেই। তাই তো এলিসার বলা তিক্ত কথাগুলোকে একপাশে সরিয়ে অকস্মাৎ পেছন থেকে দুহাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। গ্রাবা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের ওপর। অর্ণব ধরেছে থেকে এলিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টো এলিসাকে আরো কাছাকাছি এনে ওর ঘাড়ের গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতে অর্ণব শুধালো, কি হয়েছে জান? কে কি বলেছে? এক্ষুনি বল, নয়তো নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর ফর্সা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না। তার আগে নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের ফর্সা তীক্ষ্ণ গালে আচমকা চড় বসালো এলিসা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি এলিসা হুট করে এমন কিছু করবে। ওদিকে চড় খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গে অরুর সাথে চোখাচোখি হলো অর্ণবের। অরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্তও দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে অরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতে অরু এগিয়ে এলো এলিসার নিকট। কিছুটা ইতস্তত আর ভয়ার্ত কণ্ঠে অস্পষ্ট শুধালো, কিছু হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব?
অরুর কথায় এলিসা আর চোখে তাকালো ওর দিকে। অরু শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে, আমার বাড়িতে কেউ যদি কিছু। অরুর কথা এখানে আটকে গেল। বাকি কথাটুকু গ্রাস করে নিল হতবিহ্বল এক অনাকাঙ্ক্ষিত পরিবেশে। হুট করে অরুর কথার মাঝে ওকে দুহাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল এলিসা। এলিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধু মহলটা কেমন রহস্যে ঘেরা, এক দুর্লভ প্রাচুর্য, যার ওপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়ত্ব, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত! হাতের কাছে টাকার পাহাড় থাকতেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের, বুঝতে পারে না ওরু। আপাতত বোঝার মতো সময়ও না। ও তৎক্ষণাৎ নিজের হিবিজিবি ভাবনার ইতি ঘটিয়ে এলিসার পিঠে আলতো করে হাত বুলিয়ে বলল, কি হয়েছে আপু, বলা যাবে? এলিসা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকু আঙুলের ডগা দিয়ে তাড়াহুড়ো করে মুছতে গিয়ে আবারও ফুপিয়ে উঠল। ওরও বুঝল এলিসা নিজেকে জোর কদমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? অরুর কথার মাঝখানে এলিসা বলে ওঠে, ওর কোনো দোষ নেই অরু, সব দোষ আমার। আমি তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে এলিসার। অরু একটা বড়সড় দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? এলিসা কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অরু ঝটকা খেলো না। ও তো মনে মনে এটাই সন্দেহ করেছিল। তার উপর আবারও বলল, বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়ার। এলিসা এবার জবাব দিল, হ্যাঁ। সেদিন যখন জেকে ইউএসএ থেকে ফিরল, অর্ণব হুট করে জেকের জবাবদিহিতার ভয়ে আমার বাসায় চলে আসে। ফোনটা বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিন ও আমার বাসাতেই ছিল। অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে গলায় অসহায়ত্ব রেখে বলল, তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার রয়েছে। এলিসা নাক টেনে বলল, তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাটাকে ও কখনো স্বীকৃতি দেবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে, যেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটাই চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না অরু। মাতৃত্ব আমাকে বারবার অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাকেও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রূণটা। কি করব আমি? অরুর চোখ দুটো অভিমানে ছলছল করছে। এলিসা এমন একটা কথা ভাবল কি করে, সেই অভিমান? নাকি অর্ণবকে কষ্ট দিল সেই অভিমান? জানা নেই অরুর। যাই হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে ধীরে ছাদের প্রাচীরে অহেতুক আঙুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি বিবাহিতা আপু। জায়ান কৃতিকের মতো ঘাড়ত্যাড়া লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। উনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায়, তখন কি বলে না বলে নিজেও খেয়াল করে উঠতে পারে না। সে সময় উনার মাঝে যেন উনি থাকে না, বরং জেগে ওঠে এক হিংস্র পশুসত্তা। তবুও আমি উনার মাঝে সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে উনার সব রাগ ঢাক সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনিই আমার শান্তি নিকেতন। কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান কৃতিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস, এই মানুষটা আর যাই হোক, নিজের প্রাণ প্রাণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ দোটানা পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জরের মতো রক্ষা করতে কোনোদিনও কার্পণ্য করবে না। আর না কোনোদিন পিছুপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারেও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ের ভালোবাসায় আঙুল তুলছ আপু? আমি তো বহুদূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশ সম মায়া, এক মহাসমুদ্র ভালোবাসা, এক পৃথিবী সম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেল না আপু? উনি তো কষ্ট পেলেন, যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসে গিয়েছে, সে কষ্ট পেল। তোমার বাচ্চার বাবা কষ্ট পেল। যার অংশ তোমার হৃদয়ে একটু একটু করে বড় হচ্ছে, সেই মানুষটা কষ্ট পেল। যে তোমাকে জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে, সেই মানুষটা আঘাত পেল। ওরু গড়গড়িয়ে আরো কিছু বলবে, তার আগে ওর দুহাত শক্ত করে চেপে ধরে ফুপিয়ে উঠল এলিসা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে বলল, থামো অরু, আর নিতে পারছি না আমি। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো। বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে।
আমি আর পারছি না। ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল এলিসা। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে এলিসাকে শান্ত করে বলল, তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি। অরু নিচে নেমে অর্ণবের ঘর তল্লাশ করে দেখল অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে। কারণ এই সময় অর্ণবের কৃতিক আর সায়রের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলেও তাই। অরু কোনরূপ কড়ানাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল ওদের তিনজনার। কৃতিক ভিডিও গেমটা পজ করে থমথমে মুখ নিয়ে গেমিং চেয়ারটাতে বসে আছে। অর্ণব আর সায়রও তাই, চুপচাপ বসে আছে বেডের ওপর। দেখে মনে হচ্ছে অরুকে দেখা মাত্র ওরা একটু অস্বস্তিতে পড়ল বটে। অরুর অবশ্য তাতে যায় আসে না। কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাচ্চেদের কৃতিক বলে, কি হয়েছে অরু, কিছু বলবি? অরু হ্যাঁ সূচক মাথা নাড়লে কৃতিক গম্ভীর গলায় বলে, রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো অরু। ওর কথায় কোনরূপ তোয়াক্কা না করে ভেতরে আসতে আসতে বলল, অরু, আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসানোর সুরে বলল, বলেছি তো এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়রা কথা বলছে? আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কৃতিক বুকের ভেতর তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল, বেবি, রাগ উঠাস না, রুমে যা। রাতে তোর সব কথা শুনবো। দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো। বাট নট নাও। এখানে বড়রা কথা বলছে। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাক। নো মোর সাউন্ড, ওকে? ওরু বুঝলো কৃতিক নাছোড়বান্দা, ওকে কিছুতে আলাদা কথা বলতে দেবে না এই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে ওরু সবার সামনে বলেই ফেলল, ভাইয়া, এলিসা আপু অন্তঃসত্ত্বা। অরুর কথাটা যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব এমনকি কৃতিক পর্যন্ত হতভম্বের মতো চেয়ে আছে অরুর পানে। সবাই এখনো ভ্রম থেকে বেরোতে পারেনি বিধায় অরু পুনরায় অর্ণবকে ডেকে বলল, আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলে উঠল, শালা ধান্দাবাজ, বাসর ফাসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রকে ঝাড়ি মেরে বলল, আমি কি জানতাম নাকি যে এক বাসরেই বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গ্রেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ পেল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মির্জাফরের চেয়েও বড় বেঈমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামাল দিতে না পেরে ও কৃতিক আর অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথাতুর স্বরে বলে উঠল, তোদের একটাকেও আমি বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর সেরে ফেললি তোরা? একটুও মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিক ওর কথায় দু পয়সা পাত্তা দিল না। উল্টো অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো, কি করবে এখন? অর্ণব মৃদু হেসে একটা লাজুক হওয়ার ভান ধরে বলল, কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল, ওকে ফাইন, প্রত্যয় অনুর গায়ে হলুদটা শেষ হোক, দেন আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে যাব। রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চার্চে গিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। স্যার উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঝুঁকিয়ে বলল, ভাই, এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ? কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো। অতঃপর শায়রের কাঁধে হাত রেখে বলল, বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 24 ঘন্টা খুলে রাখা যায়। অর্ণব আর শায়র মাত্রই কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। অরু এখনো এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল অরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাক টেনে দিয়ে শুধালো, হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবি নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো কিনা বল। কৃতিকের এই মধুর আওয়াজও তেতো ঠেকলো অরুর নিকট। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্চি বাচ্চা নাকি ফিডার খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না, আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে কোনরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো অরু। অতঃপর নিজের প্রতিজ্ঞায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফোঁস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করলো অরু। আগে হলুদ না লাগিয়ে আমি এখান থেকে এক পাও নড়ব না, ব্যাস।
সায়র ভুরু কুঞ্চিত করে বলল, নড়বে না মানে? তোমার আব্বা যান নড়বে। র‍্যাম্প ওয়াক থেকে বিলবোর্ড, সায়র কখনো লাস্ট হয় না। আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো ওয়ে। তাছাড়া বউজাতি সবসময় বরজাতির পেছনে অবস্থান করে। দেখলে না, তখন ওরু জেকের পরে এসে হলুদ লাগালো। বউজাতি আর বরজাতি বলতে যে কোনো এলিয়েন জাতি হয়, সেটা আপনার মুখেই প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার সেরকম কিছু নেই। আপনি তো পাগলু একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলু, ঝিঙ্কু। সায়র মাথায় হাত বুলিয়ে দেবের মতো একটা ভাব ধরতেই নীলিমা চোখ গরম করে বলে, এই, কি বললেন আপনি? সন্ধ্যা রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে আসছে। চারিদিকে জোর কদম হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদে ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনু আর প্রত্যয়ের হলুদ সন্ধ্যা এখনো ইতি ঘটেনি। এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকে জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে না আমি আগে। কেউ একজনকে এক চুল পরিমাণও ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরও সময় খেয়ে দিচ্ছে ওরা দুজন। পেছনে অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চারা, তোমরা বরং এক কাজ করো, ওপাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জজের থেকে অনুমতি নিয়ে ফিরে আসো। আসলে কার আগে হলুদ দেওয়া উচিত? তবুও এই বৃদ্ধের ওপর দয়া করে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের ঝগড়া দেখে সুগার বেড়ে গেল আমার। বাড়ি ফিরে ইনসুলিন লাগাতে হবে। তারা আছে সর দেখি বাপু। স্যার নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, আশ্চর্য কথা বলেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে। ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? বৃদ্ধ এবার দাঁত খিচিয়ে সায়রের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এতই যখন বুঝিস হতচ্ছাড়া, তাহলে তখন এক চিমটি হলুদ লাগানো নিয়ে এত নাটক করলি কেন? দুইটা মানুষ চারটা গাল, যার যেখানে খুশি হলুদ লাগাতি। তা না, তখন থেকে যুক্তি দিয়ে কানের মাথা খেয়ে ফেলছিস। তোরা দুজন এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ। সায়র নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে বিড়বিড়িয়ে বলল, এ নিশ্চয়ই অরুর মায়ের বংশের কেউ হবে। নয়তো দাঁত থাকা সত্ত্বেও মুখের ভাষা এত তেতো হবে কেন? আজব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব এলিসার রেজিস্ট্রিটা হয়ে যায়। কৃতিক নিজের উদ্যোগে ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরের করিডোরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমার ওরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের সলকা ধরিয়েছে। আর এলিসা এখনো অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। এলিসা কাঁদছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কাঁদছিস কেন এলি? ভুলে গিয়েছিস ইউ আর প্রেগি উইথ মাই বেবি? তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। সায়র দু হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকট এগিয়ে আসতে আসতে বলল, হয়েছে, আদিক্ষাতা বন্ধ কর। আমাদের হার্ড ওয়ার্কিং এলিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে, এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়রকে শাসিয়ে উঠে বলল, খবরদার, আমাদের বাপ বেটাকে কিছু বলবি না সায়র। তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথায় এলিসা মৃদু হেসে ফেলে। এলিসা হাসছে দেখে অর্ণবর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। এলিসা চারিদিকে চোরা চোখে চেয়ে অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা তো এখনো এখানে। অর্ণব এলিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোর বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, এখনো তুই করেই ডাকবি জান। এলিসা দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি ডাকা যায় বলতো তোকে? আমার তো তুমি আসছে না, ভাবতেই কেমন হাসি পাচ্ছে। অর্ণব এলিসার পায়ে পায়ে গাড়ি পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কৃতিক একটা ছাতা ধরে অরুর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি, কোলে আই। মোটেই না, আপনার কোলে আপনি উঠুন। কথাটা বলে মুখ ঝামটি দিয়ে বৃষ্টির মাঝে তরতরিয়ে এগিয়ে যায় অরু। অরুর কাণ্ডে কৃতিক গম্ভীর মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সায়র একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমা উপায়ান্তর না পেয়ে সহসায় এগিয়ে এসে ওর পাশে ছাতার তলে দাঁড়িয়ে পড়ে।
সায়র নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে চু চু উচ্চারণ করে ওকে টিপনি কেটে বলল, তুই আসলে জেকে তো? বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ের স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে বলল, শালা যাবি এখান থেকে? সায়র ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনো রাগের তোপে রক্তিম হয়ে আছে, অথচ ওরও কি হাসি মজাটাই না করছে সকলের সাথে, শুধু কৃতিককে ইগনোর করছে। কৃতিক অরুর দিকে তাকিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আজে বলল, অরুর বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নি, তারপর তোর হচ্ছে। নীলিমা লেহেঙ্গা সামলে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবার ঘাড় নামিয়ে নীলিমার দিকে উকিঝুঁকি দিচ্ছে। দুজনে একই ছাতার নিচে হওয়া সত্ত্বেও দূরত্ব বেশ স্বল্প। আপাতত তারই সুযোগের সদ্ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গা সমেত যেই না মাথা তুলবে, ঠিক ঠিক তখনই সায়রের চিবুকের সঙ্গে অকস্মাৎ ধাক্কা খেল ও। সায়র অমন ঝুঁকে আছে দেখে চিরবিরিয়ে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তির প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ, এভাবে ঝুঁকে আছেন কেন? আমি কি চিড়িয়া যে উকিঝুঁকি দিয়ে না দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সায়র নীলিমার কথায় এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে দিতে শুধালো, এত সুন্দর স্মেল কেন? কি শ্যাম্পু লাগাও চুলে? নীলিমা চোখ খিচিয়ে বলল, আপনি আবার ইফটিজিং করছেন? আমি কিন্তু আব্বাজানকে বলে দেব। নীলিমা ছাতার তল থেকে বেরিয়ে দ্রুত হাঁটছে। সায়ের কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে এসে আবারও নীলিমার মাথায় ছাতা ধরে রাশভারী গলায় বলল, এই মেয়ে, সমস্যাটা কি? আমি যে তোমার বড়, বড়দের কথা শুনতে হয়। সেই জ্ঞান কি বিয়েবাড়ির বোরহানের সঙ্গে গুলিয়ে খেয়েছো নাকি? নীলিমা হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে সায়রের দিকে পূর্ণ দৃষ্টিপাত করে বলল, ওই জন্যই তো বলছি, বড় বড়দের মতো থাকুন। সম্মানিত ব্যক্তি হয়ে বাচ্চাদের পেছনে ঘুরঘুর করছেন কেন শুনি? সায়র এবার পায়ে পায়ে গিয়ে এসে নীলিমার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তারপর ঘাড়টা কিঞ্চিত নিচে নামিয়ে গলার আওয়াজ ক্ষীণ করে বলল, মনের সাথে মন মিলাতে চায় বলে, তোমার আব্বাজানকে শ্বশুর বানাতে চায় বলে। সায়রের কথা শুনে নীলিমা একটুখানি পিছিয়ে গিয়ে চোখ টিপে বলে ওঠে, আব্বাজান কিন্তু এখনো আসলা বাঁশ হাতে নিয়ে বাড়ির আশেপাশে বিদেশি বাঁদরটাকে খুঁজে বেড়ায়। নীলিমার কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেল সায়রের মুখখানা। নীলিমা দাঁড়ালো না। সায়রের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সহসাই এগিয়ে গেল সামনের দিকে। সায়র পেছন থেকে হাঁক ছেড়ে বলল, তবুও তোমার আব্বাজানকে শ্বশুর বানাবো আমি, কথাটা মনে রেখো। পরক্ষণে মুখ কাঁচুমাচু করে একাই বিড়বিড়ালো, একটু আকটু বাঁশ খেলে কিছু হয় না। রাতের শেষ প্রহর চলমান। পুরো কৃতিককুঞ্জ ভীষণ নিস্তব্ধতায় ছেয়ে আছে। ঘুমের ঘোরে সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত অরু। শেষ রাতে আর জানালাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যে উঠে গিয়ে জানালা বন্ধ করার মতো শক্তিও নেই অরুর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়সড় হয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল ঠান্ডা আর কোমলতার মাঝে একখণ্ড খড়খড়ে হাতের উষ্ণ পরশে আচমকায় কম্পিত হয়ে উঠল ঘুমন্ত অরুর ছোট্ট শরীরটা। অরু ঘুমের মাঝেও স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওর তুলতুলে নরম উদরে আবেশিত আঙুল বোলাচ্ছে। সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে সর্বাঙ্গ। লোকটা অরুর কপাল, ঠোঁট, গলা, এরপর আরেকটু নিম্নভাগে স্পর্শ করতে হকচকিয়ে চোখ খুলল অরু। চারিদিক নিকষ আঁধারে তলিয়ে আছে। অন্ধকারে কারো মুখ দেখার জো নেই। তবুও স্যান্ডেলউড পারফিউমের সুবাসটা নাকে ঠেকতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ওরও। অতঃপর গলা খাদে নামিয়ে শুধালো, আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে অরুকে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে ওরও উদ্বিগ্ন আওয়াজ, অথচ বেশ নিচু স্বরে বলল, আরে, কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাত দিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে জড়ানো গলায় বলল, বউকে ছাড়া ঘুম আসছে না। অরু ভুরু কুঞ্চিত করে বলল, আপনি আবার ড্রিঙ্ক করেছেন? কৃতিক না সূচক মাথা নাড়িয়ে বলল, ওরা সেলিব্রেশন করেছে, কিন্তু বিশ্বাস কর, আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে অরুকে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। ওর হকচকিয়ে উঠে বসে ব্যথাতুরু গলায় বলল, আহ, ব্যথা পেলাম তো। কৃতিক নিজের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, ইউ নো হোয়াট বেবি, ইউ আর ইয়াম্মি, টু মাচ ইয়াম্মি।
লাইক মাই পার্সোনাল ডেজার্ট। ওরু ঝাঁঝিয়ে উঠে নাক সিকই তুলে বলল, আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে। এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান নিয়ে আসছি। অরুকে এক পা নড়তে দিল না কৃতিক। উল্টো অরুর আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে মুখটাকে অরুর গলায় ডুবিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, আজকে রাতে একটু খারাপ অ্যালাউড কর। কালকে একদম ভদ্র হয়ে যাব। প্রমিস। রয়্যাল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিককুঞ্জ। সকাল সকাল ভিত্ররা কাজে লেগে পড়েছে। গেট থেকে শুরু করে ব্যাক ইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পড়েনি। চারিদিক গোল্ডেন ফেয়ারি লাইট আর হ্যাজাকের আলোয় ঝিকমিক করছে। গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো ড্রেস কোড থিম না থাকলেও বিয়েতে বরকনের সঙ্গে মিল রেখে ড্রেস কোডের থিম দেওয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশ রাতে আসবেন, তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়ে বাড়ির স্বাদ আচ্ছাদনে সবাই ব্যস্ত, সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। শায়র, অর্ণব, ক্যাথলিন, এলিসা ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একই রঙের বিভিন্ন কারুকাজের জাঁকজমক পোশাকে বিয়েবাড়ির সবার নজর কাড়তে সক্ষম ওরা কজন। সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিককুঞ্জের ছোট সাহেবের বিলেত ফেরত বন্ধু বান্ধব। এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই। এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ, এমনকি রেজাও। আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে। চোখে মুখে গম্ভীরতা, কপটতা কোনো কিছুই লেশমাত্র নেই। রূপা আজ শাড়ি পরেছে, আর মোখলেস চাচা পাঞ্জাবি। বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছিল কৃতিক নিজেই। মোখলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমথমে। সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান। হয়তো এখনো বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। অবশ্য নিতে পারার কথাও নয়। তবে তাতে যায় আসে না জাহানারার। তিনি চাবির গোছা কোমরে ঝুলিয়ে বেশ খুশিতে দিব্যি ঘুরে ঘুরে এর ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন। সন্ধ্যা নাগাদ তিথিও এসেছে নিজেকে দামি দামি শাড়ি গহনায় মুড়িয়ে পটের বিবি সেজে। সাথে তার বিলাভড হাজব্যান্ড খন্দকার সাহেবও আসছেন। বড় বড় ভিআইপি গেস্টরা এখনো অনুপস্থিত। হয়তো সময়ের সাথে সাথে তারাও চলে আসবেন। যে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকে আপাতত সময় দিচ্ছেন আজমেরী শেখ। বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন বেশ ব্যস্ত, ঠিক সে সময় হুট করে একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুক হয়ে আজমেরী শেখকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপা, আপনার ছোট মেয়েটাকে তো দেখলাম না। ওকে দেখার খুব ইচ্ছে জানেন। আমাদের ছেলে আছে ভালো, ইঞ্জিনিয়ারিং পড়ে। যদি বিয়ে দিতেন। মহিলা কথা শেষ করার আগে আজমেরী শেখ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শুধালেন, কৃতিক কোথায়? এখানে নেই তো। আমি চাই না অনুর বিয়েতে কোনোরূপ ঝামেলাঝাটি হোক। আজমেরী শেখের এহেন অগ্রাহ্য ভঙ্গিমা মহিলাটি হতবাক। অপমানও বোধ করলেন কিছুটা। মনে মনে ভাবলেন, তিনি কি জিজ্ঞেস করলেন আর আজমেরী শেখ কেমন বিদ্রূপ প্রতিক্রিয়া করল। এ আবার কেমন আতিথেয়তা! আজব। নীলিমা সেজেগুজে এসে মাত্রই অরুর রুমে প্রবেশ করল। দরজা খোলাই ছিল। খাটের ওপর বসে লেজ নাড়াচ্ছে ডোরা। ওকে একটা সুন্দর বারবি ড্রেস পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। নীলিমা রুমে এসে প্রথমে ডোরাকে একটু আদর করে অরুর দিকে চাইল। অরু এখনো কানে টানা ঝুমকো পরা নিয়ে বেশ কসরত করে যাচ্ছে। নীলিমা এগিয়ে গিয়ে অরুর হাত থেকে দুলটা নিয়ে ওকে পরিয়ে দিতে দিতে ওর প্রশংসা করে বলল, তোকে মাত্রা অতিরিক্ত সুন্দর লাগছে রে অরু। আর এই লম্বা চুলগুলো, ইস কি সুন্দর! কারো নজর না লাগুক। তারপরে একটু দুষ্টুমি করে বলল, অবশ্য যার নজর লাগার সে অলরেডি লাগিয়ে দিয়েছে। অরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, তোকে বুঝি কম সুন্দর লাগছে? হবু দুলাভাই তোর রূপের আগুনে ঝলসে গেল বলে। যাক ঝলছে, বারবিকিউ হয়ে যাক, তাতে আমার কি। কথাটা বলে নীলিমা এক ফালি মুচকি হাসি ফেরত দেয়, পরক্ষণে ভাবুক হয়ে অরুকে শুধায়, হ্যাঁ রে, নিচে সবাইকে দেখলাম, কিন্তু তোর বরমশাইকে তো দেখলাম না। সে কোথায়? প্রতি উত্তরে অরু ঠোঁট উল্টে কিছুটা অন্যমনস্ক হয়ে বলে, উনি তো সকালবেলা অফিসে গিয়েছে, কি দরকারি কাজ আছে বলে। বলেছিল তো সন্ধ্যার আগেই ফিরে আসবে। কি জানি এখনো আসলো না কেন। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, কিন্তু অনু আপা কোথায় বলতো? অরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে তুলে নিয়ে বলে, আপাকে তো সেই বিকেল বেলায় মেয়েরা সাজাতে এসেছিল, তারপর তো আর বের হলো না। চল গিয়ে দেখে আসি। তাছাড়া এমনিতেও আপা সেই সকাল থেকে কান্নাকাটি করছে। আমি সামনে গেলে আমারও কেমন কান্না পেয়ে যাচ্ছে।
নীলিমা অরুর সাথে আর মন খারাপের নদীতে জোয়ার দিল না। উল্টো স্বাভাবিক কণ্ঠে বলল, চল গিয়ে দেখে আসি। আপাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে, বরযাত্রী এলো বলে। নীলিমা আর অরু করিডর পেরিয়ে অনুর রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু। অকস্মাৎ বেরিয়ে আসে ওরা তিনজন ধাক্কা খেতে খেতে সামলে নিল। অরুর পরনে ভারী বিয়ের সাজ, বেবি পিঙ্ক ভারী লেহেঙ্গাটা দুহাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু। সাজানো গোছানো প্রতিমার মতো মুখটা ভর করেছে অযাচিত আতঙ্ক। তীব্র শ্বাস প্রশ্বাসের তালে তালে হাঁপুড়ের মতো ওঠানামা করছে ওর বুক। অনুকে এমন বিভ্রান্ত চেহারায় দেখে ভাঁজ পড়ল অরুর কপালে। নীলিমাও আশ্চর্য বনে গিয়ে শুধালো, কি হয়েছে অনু আপা, তুমি কি ঠিক আছো? নীলিমার কথার জবাব দেয় না অনু, উল্টো শুষ্ক ঢোক গিলে অরুকে জিজ্ঞেস করে, অরু মা কোথায়? অরু ঠোঁট নাড়িয়ে কিছু জবাব দিতে যাবে, তখনই পেছন থেকে আজমেরি শেখ পেছন থেকে কথা ছড়েন ফের, কি প্রয়োজন? বরযাত্রী এসে পড়েছে, তোমাকে নিচে যেতে হবে। অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমের শেখের দুবাহু ধরে গলা খাদে নামিয়ে কাপা কণ্ঠে বলল, মা, আমার মনে হলো আমি ওই লোকটাকে দেখেছি, জানালা দিয়ে দেখেছি। অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হুট করে দেখে আমার আত্মাটা কেঁপে উঠেছে। আর আজমের শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, অযথা কথা রাখো অনু। এমন একটা শুভ দিনে ওই শয়তানের কথা মুখে আনলে কোন আক্কেলে? তাছাড়া পুরো বাড়ি বডিগার্ড দ্বারা সুরক্ষিত। সন্দেহভাজন কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো। শুধু শুধু এসব ভেবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করো না তো। আমি আসছি, নিচে অতিথিরা অপেক্ষা করছে। আজমের শেখ সামনে কয়েক কদম পা বাড়াতে ফের ঘুরে তাকিয়ে অরু আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল, অনুকে নিয়ে জলদি এসো। প্রত্যয় বসে আছে ফুলসজ্জিত স্টেজে। চারিদিকে বিয়ে বাড়ি আমেজ। অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অমিত হাজির। তবে তবে কিঞ্চিত ক্লান্ত দেখালেও মুখে লেগে আছে একচেলিতে প্রাণচঞ্চল হাসি। কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মনমরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধু মহল। বউ সাজে কনেকে দেখার চেয়ে দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনের দিকে উকি ঝুঁকি দিচ্ছে সায়র, হয়তোবা প্রিয় মানবীকে এক ঝলক দেখার উদ্দেশ্যে, তার রাগিনীর চাহনিতে আরো একবার ভস্ম হতে হতে প্রাণে বেঁচে যেতে। সায়র নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সী মেয়েটার সাথে মজার ছলে ঝগড়া করতে করতে কখন যে তীরের ফলার মতো হুট করে মনে গেঁথে গেল পুরান ঢাকার এই শ্যামলতা রাগিনী। এখন তো আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই। বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো, একটু ঝগড়া করে সময় কাটানো যেত। সবার মাঝে থেকেও শুধুমাত্র নীলিমাকে দেখতে চাইছে সায়রের তৃষ্ণার্ত ব্যাকুল দুচোখ। অবশেষে সে মহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। সকল জল্পনা কল্পনা শেষ করে স্টেজের দিকে পা বাড়ালো। আজকের মোক্ষম চরিত্র, সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত। আজকের অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি প্রত্যয়ের হবু স্ত্রী, ওর মনের রানী, ওর হৃদয় হরিণী মিসেস অনন্যা এহেসান। ওর আর নীলিমা সাথেই ছিল অনুর, সেই সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর আত্মীয় স্বজনরাও। অনু ধীর পায়ে লেহেঙ্গা সামলে প্রত্যয়ের নিকট এগিয়ে আসছে। ফিনফিনে দোপাট্টা দিয়ে মাথায় এক হাত ঘোমটা টানা, তার আড়ালে থেকে অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার। প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। অনুর এক একটা পদধ্বনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝড় বইয়ে দিতে সক্ষম। অবশেষে প্রত্যয়ের ঝড়ো হাওয়া মনে ইলশে গুড়ি বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু। প্রত্যয় নিজের এক হাত বাড়িয়ে দিয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানায়। অনু তা গ্রহণ করে এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশে রাজকীয় ডিভানে বসে পড়ে। যদিও বা দুজনের মাঝে ফুলের এক বিস্তর পর্দা ঝুলানো, কেবল ৩ কবুলের পরেই তা তোলা হবে। আর বর তখন বউয়ের মুখ দেখবে, তার সত্যিকারের বউয়ের মুখ। ক্যাটারিংয়ের এদিকে সুস্বাদু খাবারের গন্ধে মোমো করছে চারিপাশ। ওদিকে এই মুহূর্তে কনের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত। আর এদিকে বরের এক পায়ের জুতোটা আঁচলের তলায় লুকিয়ে চোরের মতো চারিপাশে উকিঝুঁকি দিচ্ছে নীলিমা। নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল। তখন হুট করে কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখল ওর। অকস্মাৎ ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছনে চোখ ঘোরানো নীলিমা দেখতে পেল ওর দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে আছে সায়র। সায়রকে দেখা মাত্রই নীলিমা ঝাঁঝিয়ে ওঠে। তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলে, এখানে কি চাই? সায়র নিজের গ্রাবাটা আরেকটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর ডাগর চোখের পাতায় সন্দিহান চোখ দুটো রেখে শুধালো, কাউকে খুঁজছো? নীলিমা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, জি না, আর খুঁজলেও আপনাকে খুঁজিনি, জানতো আজাইরা।
নীলিমার কথা গায়ে মাখল না সায়র। মেয়েরা এমন একটু একটু ঝাঁঝিয়ে কথা বলে, ওতে বেশ কিছু অসুবিধা হয় না। অর্ণব কত শুনেছে এমন। থাপ্পড় খেতে খেতে ওর গলাটাই বোধহয় বেঁকিয়ে গিয়েছে। তবুও তো শেষমেশ এলিসাকে পেয়ে গেল। নীলিমা আর যাই হোক, থাপ্পড় মারার সাহস নিশ্চয়ই দেখাবে না। হুম, কখনোই না। জায়গাটা সরু, এদিক দিয়ে ক্যাটারিং এর লোকজন আসা যাওয়া করছে হরদম। নীলিমা সেখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, সেই সাথে সায়রও। নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে শুধালো, এই মেয়ে, আমেরিকা যাবে আমার সাথে? নীলিমা নিজ ভুরু যুগল কুঞ্চিত করে বলল, কি? সায়র ফের আওড়ালো, বলেছি আমার সাথে নিয়ে যাব তোমায়। নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি, হ্যাঁ? তুমি তো রীতিমতো আমাকে মিস করবে। দেখা যাবে আমার উপর রাগ ঝাড়তে না পেরে তোমার বদহজম হয়ে গেল। তারপর বমি। আর তারপর ডিসেন্ট্রি। কথাটুকু শেষ করে চকিত দাঁত দিয়ে জিভ কাটল সায়র। পরক্ষণে এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গভীর ভাব টেনে বলল, নো ওয়ে। আমার জন্য কারো ডিসেন্ট্রি হবে, সেটা তো হতেই পারে না। পুরো আমেরিকা জানে আমি ভারী সদয় হৃদয়ের মানুষ। তাহলে এই নির্দয় কাজটা কি করে করব আমি? কিছুতেই না। তোমাকে এমন ঘোর ডিসেন্ট্রি আশঙ্কার মধ্যে রেখে আমি তো কখনোই দেশে গিয়ে শান্তি পাবো না রাগিনী। তার চেয়ে তুমি বরং আমার সাথে। সায়র টেপ রেকর্ডারের মতো এক নাগারে কথা বলছে তো বলছেই, থামাথামির নামই নিচ্ছে না। এই পর্যায়ে এসে ওকে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমটিয়ে বলল, চুপ করবেন আপনি? তখন থেকে ডিসেন্ট্রি ডিসেন্ট্রি বলে আমার পেট খারাপ করে দিলেন। বলি, এসব বলতে আপনার কি মুখে বাধে না একটুও? স্যার বলতে চাইল, ডিসেন্ট্রি একটা প্রাকৃতিক সমস্যা, সেটা আবার মুখে বাধার কি আছে? তবে কথা এগোতে পারল না আর। তার আগে ক্যাটারিং এর লোকের ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আচমকা পা ফসকে উল্টে পড়ল নীলিমার শরীরের উপর। অসাবধানতায় ওর হাতটা গিয়ে ঠেকল নীলিমার মেদহীন লতানো উন্মুক্ত কোমরের ভাঁজে। নীলিমা সায়রকে সামলালো ঠিকই, কিন্তু পরক্ষণে চরম সাহসিকতা আর জিদের বহিঃপ্রকাশ ঘটিয়ে সায়রের গালে ঠাঠিয়ে চর বসালো ও। আচমকা চর খেয়ে সায়র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো নীলিমার পানে। কিন্তু তার চেয়েও বেশি অঙ্গার দেখা গেল নীলিমার চোখের মুখে। এক পর্যায়ে সায়রের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কেঁদে উঠল নীলিমা। কিছু মানুষ আছে, রাগ দেখাতে গিয়ে কান্না পেয়ে যায়। নীলিমা বোধহয় ওই ক্যাটাগরিতেই পড়ে। নীলিমা কাঁদছে দেখে চোখ মুখ কিছুটা স্থির করল সায়র। চারিদিকে চোখ বুলিয়ে নরম কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাঁদছো কেন? কি হয়েছে? আই অ্যাম সরি, এটা ইচ্ছে করে হয়নি। আমি ইচ্ছে করে তোমার ওখানে। সায়রের কথা না শুনে মাঝপথেই চোখ মুছতে মুছতে গটগটে পা ফেলে ওখান থেকে চলে গেল নীলিমা। নীলিমা চলে যেতেই কোথায় থেকে যেন ওরু এসে চারিদিকে উকিঝুঁকি দিয়ে বলে ওঠে, আরে, জুতো টুতো এখানেই পড়ে আছে। তাহলে নীলিমা কাঁদতে কাঁদতে ওদিকে কোথায় যাচ্ছে? সায়র তখনও সেখানে দাঁড়িয়ে একধানে নীলিমার যাওয়ার পানে তাকিয়েছিল। ওর জুতোটা হাতে নিয়ে সায়রের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আর বলবেন না ভাইয়া। বিয়ে ঠিক হওয়ার পর থেকে মেয়েটা শুধু শুধু কাঁদে। আশ্চর্য। অরুর কথায় যেন আকাশ থেকে পড়ল সায়র। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে শুধালো, কি বললে তুমি? নীলিমার বিয়ে ঠিক হয়েছে? কবে, কোথায়, কখন? অরু ঠোঁট উল্টে ভাবলেশীন কণ্ঠে জানালো, এই তো আপার বিয়ের ২-৩ দিন পরে আকদ হবে। পরবর্তীতে পড়াশোনা শেষ হলে তুলে দেওয়া হবে। সায়রের গলাটা ধরে এসেছে। অরুর কথার পাশে ও আর দ্বিতীয় প্রশ্নটা করে উঠতে পারল না সাহস দেখিয়ে। কেমন যেন পুরো দুনিয়া দুলছে ওর চোখের সামনে। তাই অরু আর দাঁড়ালো না, জুতোটা নিয়ে হেলে দুলে চলে গেল অন্দরমহলের দিকে। অন্দরমহলে প্রবেশ করে সিঁড়ি ছাপিয়ে দোতলার করিডোরে পা রাখতেই থমকে গেল অরু। পা দুটো আটকে রইল সেখানেই। দক্ষিণের বাতাসে দোদুল্যমান জানালার দিকে মোমবাতিগুলো সব নিভে পড়ে আছে। সেখানে শটান হয়ে দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়িয়ে এক সুদীর্ঘদেহী পুরুষ। লোকটা উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, তবে ওরও তাকে চিনতে অসুবিধে হলো না খুব একটা। তাই খুব বেশি না চিন্তা করে সহসে এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটাকে ডেকে উঠল ওরু, অমিত ভাই। অমিতের বন্ধুসুলভ আচরণে বরাবরই বিমোহিত ওরও। কখনো এমন কোনো ঘটনা কিংবা আচরণ ওর নজরে পড়েনি যার কারণে অমিতকে এড়িয়ে যেতে হবে কিংবা ঘৃণ্য নজরে দেখতে হবে। তবুও সেদিনের ঘটনার পর থেকে কৃতিকের ভয়ে বলা চলে অমিতকে এক প্রকার এড়িয়েই চলেছে ওরও। কিন্তু আজ তো সে বাড়ি বয়ে এসেছে। তার উপর বহুদিনের অসুস্থতা ছাপিয়ে একটুখানি সুস্থ হয়েছে লোকটা। সেই সুবাদে অমিতের সাথে নিজ থেকে কথা বলার জন্য এগিয়ে গেল ওরু। অমিত ঘুরে তাকালে ওরও আন্তরিকতা হেসে শুধালো, অমিত ভাই এখন ঠিক আছেন?
পায়ের কি অবস্থা? অরুর প্রশ্নে এক টুকরো হাসি ঠোঁটের আগায় খেলা করে গেল অমিতের। অতঃপর হেসেই জবাব দিল অমিত, এখন ঠিকঠাক। তোমার কি খবর? নোবেলটা কতদূর এগোলো? অমিতের প্রশ্নে জবাব দেওয়ার সুযোগ হলো না অরুর। তার আগে ওর চোখ গেল দমকা হাওয়ায় নিভে যাওয়া মোমবাতিগুলোর দিকে। ও তাড়াহুড়ো করে অন্য পাশ থেকে আরেকটা জ্বলন্ত মোম নিয়ে এসে লম্বা চুলগুলোকে কাঁধের এক পাশে রেখে জানালার কাছে আয়েশ করে বসে নতুন উদ্যমে জ্বালাতে শুরু করলো মোমবাতিগুলো। কাঁচা হাতে মোমবাতি জ্বালাতে জ্বালাতে অরুর আর খেয়ালই করেনি অমিত এখনো আছে না চলে গিয়েছে। চুল সরানোর দরুন মোমের নরম আলোটুকু ঠিকরে পড়ছে অরুর ধবধবে কোমল পৃষ্ঠদেশে। নতুন লেহেঙ্গার এই ব্লাউজের গলাটা বেশ বড়, এতই বড় যে কৃতিকের হলুদ লাগানো অংশটা স্পষ্ট দৃশ্যমান। এরকম অপ্রত্যাশিত অথচ আকাঙ্ক্ষিত দৃশ্য দেখে চোখ আটকে গেল অমৃতের। লোভাতুর কামুক চোখ দুটো ঘুরে ফিরে আটকে যাচ্ছে ওই একই জায়গাতে। অরুর প্রতি খারাপ আগ্রহ, লালসিত কিংবা দুশ্চরিত্র মনোভাব কোনো কালে ছিল না অমিতের। বরাবরই মনের এক কোণে অরুকে নিয়ে নিজের সহধর্মিণী, নিজের অর্ধাঙ্গিনী বানানোর ক্ষুদ্র প্রয়াস করেছে আড়ালে আবডালে। কিন্তু এই মুহূর্তে নিস্তব্ধ রাতে ওর সভ্য পুরুষ সত্তাটা কোথায় যেন যাচ্ছে ক্রমশই। অমিত নির্লজ্জের মতো অরুর দিকে তাকিয়ে আছে, আর শুষ্ক ঢোক গিলছে বারে বারে। শুধু ভাবছে অরুর এই নরম তুলতুলে শরীর অবধি পৌঁছাতে গেলে কতটা বাধা অতিক্রম করতে হতে পারে, ঠিক কতটা। অমিত যখন অরুর দিকে তাকিয়ে আবেশিত ঘোরে বিভোর, সেই ঘোরের মাঝে হুট করে কপাল কুঁচকে গেল ওর। অস্পষ্টে অমিত অরুর পিঠের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, কি লেগে আছে? হলুদ হলুদ? এখানে হলুদ কে লাগালো? অমিতের হাতটা অরুর পিঠে ছুঁই ছুঁই। হয়তোবা মেগা সেন্টিমিটার দূরত্ব এখনো অবশিষ্ট, আবার তার কমও হতে পারে। ঠিক তখনই হুট করে একদম অকস্মাৎ ঝড়ের গতিতে বাজ পাখির মতো ছোঁ মেরে ওর হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কেউ। আচমকা ঘটনাতে অপ্রস্তুত হয়ে গেল অমিত, সেই সাথে কিছুটা ভয়ও পেল। ভ্রম কেটে যেতে অরুর থেকে চোখ সরিয়ে হাতের চাপে ওর কবজিটা ভাঙার জন্য উদ্যত হওয়ায় লোকটাকে দেখার উদ্দেশ্যে সামনে দৃষ্টিপাত করল অমিত। পিঠের ওপর অচেনা হাতের আলতো স্পর্শ অনুভব হতেই ভয়ে সিটিয়ে গিয়ে তাড়াহুড়ো করে চুলগুলো পিঠে সরিয়ে দিল অরু। তারপর হকচকিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই অজানা ভয়ে হৃদয় নেড়ে উঠল ওর। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অরু। দেখল ওর সামনে অমিতের কবজিটা চেপে ধরে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে স্বয়ং কৃতিক। পুরো বাড়ি ভর্তি সকলে বেবি পিঙ্ক থিমের জামা কাপড় পরে থাকলেও কৃতিকের পরনে এখনো ব্ল্যাক স্যুট, এক হাতে কিছু ফাইল। দেখে বোঝাই যাচ্ছে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। আর এই মুহূর্তে আগ্নেয়গিরির দাবানলের মতো হুড় হুড় করে আগুনের লেলিহান জ্বলে উঠেছে ওর সর্বাগ্র মস্তিষ্ক জুড়ে। কিন্তু কৃতিক সুকৌশলী, যার ফলস্বরূপ নিজের মেজাজটাকে সুকৌশলে সামলালো ও। কয়েক মুহূর্ত বাদে অমিতের হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে গম্ভীর অথচ মসৃণ আওয়াজে প্রশ্ন শুনল অমিতকে, কি করছিলে তুমি এখানে? অতিথিরা তো সব নিচে অপেক্ষা করছে। কৃতিকের কথার পেছনে অমিত আমতা আমতা করে মাথা চুলকে বলল, এই তো স্মোক করতে এসেছিলাম। তারপর হুট করে অরুর সাথে দেখা হয়ে গেল। তাই না অরু? অরুর দিকে তাকিয়ে ফিকে হাসল অমিত। পরক্ষণে কৃতিকের দিকে তাকিয়ে পুনরায় অমিত বলে, আমি নিচে গিয়ে দেখছি কাজী সাহেব এলো কিনা। তোমরাও চলে এসো, কেমন? অপ্রস্তুত ভঙ্গিতে কথাটুকু শেষ করে দ্রুত পদধ্বনিতে দোতলা ত্যাগ করল অমিত। অমিত চলে গিয়েছে কি যায়নি, নিজের ঘাড় ফুটিয়ে অরুর সামনে এসে কোনরূপ কথা কিংবা জবাবদিহিতা ছাড়াই ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চর বসালো কৃতিক। চরটা এত জোরেই পড়েছিল যে অরুর চুলের পাঁচ ক্লিপটা ছিটকে পড়ল অদূরে। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাপা গলায় কাইকুই করে অরু বলে, আহ আমি আমি এই চুপ! শাট ইউর ফাকিং মাউথ! কৃতিকের রক্তিম চোখ আর কঠোর ধমকে আরেক দফা কেঁপে উঠল অরুর ছোট্ট শরীরটা। এই মুহূর্তে জবাব দেওয়া কিংবা কষ্টে নয়, বরং ভয়ে কাঁপছে অরু। তবে ওর কোনো তো দোষ নেই, সেটা কৃতিককে বোঝাতে হবে তো। কিন্তু কৃতিক বুঝল না, উল্টো অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, এই বাস্টারটা তো শরীরের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেল? জবাব দে। ওই নোংরা হাতটা আমার জিনিসকে স্পর্শ করেছে, আমি তো তোকে আজ মেরেই ফেলবো অরু। তুই জানিস আমি কতটা খারাপ? তাহলে কলিজায় এত সাহস কোথা থেকে এলো? হাউ ফাকিং ডিয়ার ইউ টু টেক উইথ সামওয়ান লাইক অমিত? গলা উঁচিয়ে চিৎকার করে উঠল কৃতিক। অরু ব্যথায় জর্জরিত, সেই সাথে ভয়ে তটস্থ। কথা বলার কোনো পরিস্থিতি অবশিষ্ট রাখেনি কৃতিক। তাই উপায়ান্তর না পেয়ে ফোপাতে ফোপাতে চোখের জল ফেলছে মেয়েটা।
হৃদয়টা ওর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কিনা অমিত এমন একটা কাজ করে বসলো। কৃতিক দমল না। একইভাবে অরুর গলাটা চেপে ধরে বলল, আমি জানি তুই কিছু করিসনি, তাই বুঝতেও পারিসনি এমন কিছু হবে। কিন্তু তুই অন্যায় করেছিস অরু, ঘোর অন্যায় করেছিস। আমি বারণ করা সত্ত্বেও অমিতের সাথে কথা বলার স্পর্ধা দেখিয়েছিস। তোকে আমি কতবার সতর্ক করেছি আপন ভাই ছাড়া আর কোনো ভাই আদতে ভাই নয়, বলিনি আমি? আনসার মি। রাগে আক্ষেপে অরুকে ঝাঁকিয়ে কথাটা জিজ্ঞেস করলো কৃতিক। অরুর কান্নার আওয়াজ জোরালো হলো। কৃতিক তীব্র রাগে অরুকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পরনের ব্লেজার আর ফাইলগুলো করিডোরে মেঝেতে ছুঁড়ে মারল। পুরো অন্দরমহল খাখা করছে। এদিকে একটা কাকপক্ষীও নেই। বাইরে সবার আনন্দ উল্লাসের শোরগোল শোনা যাচ্ছে। হয়তো বিয়ে সম্পূর্ণ হয়েছে। এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল কৃতিক। বিয়ে সম্পূর্ণ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে অরুকে ওর রুমে আটকে রেখে হাতে একটা হকস্টিক নিয়ে নিজের সাফেদ রঙা শার্টের হাতাটা গোটাতে গোটাতে নিচে চলে যায় কৃতিক। যাওয়ার আগে অরুকে উদ্দেশ্য করে তীর্যক কণ্ঠে বলে, আমি ফেরার আগ পর্যন্ত এখান থেকে এক পাও নড়লে তোর খবর আছে। এই দেহে প্রাণ থাকবে না। কৃতিক হকস্টিক সমেত নিচে এসে সরাসরি প্রত্যয়ের মাকে জিজ্ঞেস করলো, অমিত কোথায়? প্রত্যয়ের মা বিয়ে বাড়িতে ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো কিছু খেয়াল না করে তিনি বললেন, ও তো বাবা মাত্রই বেরিয়ে গেল, কি জরুরি কাজ আছে বলল। কৃতিকও আর দাঁড়ালো না সেখানে। বড় বড় পা ফেলে বাইক নিয়ে সোজা বেরিয়ে গেল কৃতিককুঞ্জ থেকে। আর কেউ খেয়াল না করলেও পুরো ঘটনাটি খেয়াল করলো কৃতিকের বন্ধুরা। কৃতিক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলিসা তড়িঘড়ি করে বলে উঠল, অর্ণব, সায়র ওকে আটকা জলদি, নয়তো যাকে মারতে যাচ্ছে তাকে আজ মেরেই ফেলবে। অর্ণব সায়র ঘটনাটি বোঝার জন্য অপেক্ষা করে না। কোনো কিছু না ভেবে ওরাও বাড়ির গাড়িটা নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে কৃতিকের পিছু পিছু। জ্যোৎস্না মাখা রাত। অমিতকে পাওয়ার জন্য খুব বেশি দূর যেতে হলো না কৃতিকের। মহল্লা ছাড়ানোর আগে অমিতের সাদা টয়োটা গাড়িটা ধরে ফেলল ও। কৃতিকের চোখে গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে কোনো কিছুর আশঙ্কা না করে একেবারে অমিতের গাড়ির সামনে গিয়ে স্ট্যান্ড করলো বাইক। মাথার হেলমেটটা খুলে বাইকের পেছন থেকে হকস্টিক নিয়ে গাড়ি জানালায় কড়া নাড়তেই জানালার কাচ নামালো অমিত। জানালার কাচ নামাতে কৃতিকের থমথমে মুখটা দেখে কিছুটা হতবাক চাহনি নিক্ষেপ করে অমিত বলে, কৃতিক তুমি এখানে? গাড়ি থেকে নামো আগে বলছি। অমিত কিছু না ভেবে ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অতঃপর কৃতিকের হাতে হকস্টিকের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে? কৃতিক জবাব দিল, আই এম সরি অমিত। এরপর আর কোনো কথা নয়, সরাসরি অমিতকে হকস্টিক দিয়ে আক্রমণ করে বসল কৃতিক। কয়েক ঘা শক্ত প্রহার শরীরে আশ্রে পড়তেই কিছুটা টলে পড়ল অমিত। কিন্তু ও নিজেও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। যথেষ্ট বলিষ্ঠবান পুরুষ অমিত। কিছুদিন আগের অ্যাক্সিডেন্টের কারণে শক্তির কিছুটা ক্ষয় হলেও এতটাও দুর্বল নয় যে কৃতিকের হকস্টিকের প্রহারের বিপরীতে ও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে। এবং সেই শক্তিরই বহিঃপ্রকাশ ঘটালো অমিত। উঠে গিয়ে শক্ত হাতের ঘুষি ছাড়ল কৃতিকের নাক বরাবর। তৎক্ষণাৎ নাক ফেটে রক্ত বেরিয়ে এলো ওর। কৃতিক সেটা আলগোছে মুছে নিয়ে ঠোঁট কামড়ে আঙুলের ইশারায় অমিতকে বলল, গুড জব, জাস্ট হিট মি, না হলে তোমাকে মারতে আমার অনুশোচনা হচ্ছে। ইউ ফাকিং সাইকোপ্যাথ। কথাটা আওড়ে ওকে মারতে গিয়েও মারল না অমিত। থেমে গিয়ে উল্টো চিল্লিয়ে বলে ওঠে, কেন মারছো তাহলে? কিসের শত্রুতা আমার সাথে তোমার? কৃতিক অমিতকে পুনরায় হকস্টিক দিয়ে মারতে মারতে বলল, আই এম সরি অমিত, বাট তুমি খুব বড় মিস্টেক করে ফেলেছো। জানতে চাও সেটা কি? অমিতের শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে কৃতিকের পানে চাইল অমিত। কৃতিক চোয়াল শক্ত করে বলল, আজ যে মেয়েটার দিকে তুমি নোংরা চোখে চেয়েছিলে, যার শরীরে লালসার হাত বাড়িয়েছিলে, ওই মেয়েটা আমার বিয়ে করা বউ, আমার সম্পত্তি, আমার হার্টবিট, ইভেন শি ইজ মাই এভরিথিং, বাস্টার্ড। কৃতিকের কথা শুনে চমকে ওঠে অমিত। এই তাহলে কৃতিকের রাগের কারণ? কিন্তু এটা কি করে সম্ভব? অমিতের জানা মতে অরুর মা কৃতিকের সৎ মা। তাহলে সৎ বোন কি করে বউ হয়? ও এম জি, ইটস এ হিউজ ব্লান্ডার। কিন্তু এখন কৃতিক নিশ্চয়ই এত বড় ভুলের জন্য অমিতকে ছেড়ে দেবে না। অমিত চুপচাপ শুষ্ক ঢোক গিলছে দেখে কৃতিক পুনরায় বলে, আগেরবার সতর্ক বার্তা হিসেবে শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে ছেড়ে দিয়েছিলাম। তারপরেও ক্রমাগত একই ভুল করে গিয়েছো তুমি অমিত। কৃতিকের শেষ কথাটা শোনা মাত্রই অমিত হতবিহ্বল হয়ে পড়ে। মনে মনে ভাবে, আগেরবারও অরুর ব্যাপারে কথা বলে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হয়েছিল ওকে। আর এখনও। নিজের কথা শেষ করে কৃতিক পুনরায় অমিতকে হকস্টিক দিয়ে প্রহার করতে যাবে,
ঠিক তখনই কোথা থেকে ছুটে এসে সায়র অর্ণব দুজন মিলে তাড়াহুড়ো করে ধরে ফেলে হকস্টিকটা। সেই সাথে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল উগ্র মেজাজে কৃতিককেও। অন্দরমহল এখনো নিস্তব্ধ, কারো কোনো সাড়া শব্দ নেই। হয়তো এখনো সবাই বাইরে স্টেজে ওখানে বর কনে নিয়ে মেতে আছে, অথচ ওরও এখানে একা রুমে বসে বসে হাঁটুতে মুখ গুজে চোখের জল ফেলছে। লম্বা পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে, থাপ্পড়ের আঘাতে গালটা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে হা করলেও ব্যথায় টনটন করে উঠছে। কৃতিকের মুখের আগে হাত উঠে যায় শরীরে, যা অরুর প্রচণ্ড ভয় পায়। ওই জন্যই তো সবসময় ওইসব কাজ এড়িয়ে চলে যেগুলো কৃতিকের অপছন্দ। কিন্তু আজ না চাইতেও সে একই কাজ করলো। আর অমিত, যে মানুষটাকে অরুর চোখ বন্ধ করে বিশ্বাস করলো, ভাইয়ের মতো ভরসা করলো, এমনকি কৃতিকের সাথে পর্যন্ত যাকে নিয়ে তর্ক করলো, সে কিনা এভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করলো। সি, ভাবতে গা ঘিন ঘিন করে উঠছে অরুর। কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে ওর। একটু ঘুমাতে পারলে ভালো হতো। তার উপর নিচে আপা কি করছে কে জানে। অরুর মস্তিষ্কে প্রবাহমান হাজারো ভাবনা সেদ ঘটল কৃতিকের আগমনে। কৃতিক রুমে প্রবেশ করতে ঝকঝকে লাইটের আলোয় অরু দেখল ওর নাকে মুখে রক্ত লেগে আছে। নিজের স্বামীর এহেন অবস্থা দেখে অরু উদ্বিগ্ন হলো বটে, কিন্তু মুখ ফুটে কিছুই জিজ্ঞেস করল না তীব্র অভিমানে। কৃতিক কোনো কিছু জিজ্ঞেস করার ফুসরত দিল না। এগিয়ে এসে অরুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল রুমের বাইরে, অতঃপর কোলে তুলে সিঁড়ি ভেঙে একেবারে নিচে বিয়ের আসরে। বিয়েবাড়িতে তখনও ওদের দুজনকে খুব একটা কেউ খেয়াল করেনি। কি- কিন্তু যখন কৃতিক অরুকে টেনে এনে সবার মাঝে দাঁড় করিয়ে ও সমগ্র মুখমণ্ডলটাতে চুমুতে চুমুতে ভিজিয়ে দিতে শুরু করলো, ঠিক তখনই পায়ের তলার মাটি কেঁপে উঠল সকলের। ছোট বড় সবাই উপস্থিত এখানে, অথচ সবার মাঝখানে দাঁড়িয়ে দ্য গ্রেট অসভ্য খ্যাত জায়ান্ট কৃতিক অরুর সমস্ত মুখে টুকরো টুকরো চুমুত খেয়ে তবেই থামলো। ওদিকে আজমেরি শেখের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অনুপ্রত্যয়কে আয়না দেখানো হচ্ছিল এতক্ষণ, কিন্তু এই মুহূর্তে আয়না দেখা বাদ দিয়ে ওরা কৃতিক অরুকে দেখায় ব্যতিগ্রস্ত হয়ে পড়ল। অরুর অবস্থা মরিমরি। চারিদিকে জোড়া জোড়া কৌতূহলী আর সন্দিহান চোখগুলো এড়াতে নিজের চোখ দুটো খিচিয়ে বন্ধ করে মাথাটা নুইয়ে রেখেছে অরু। কৃতিক প্রথমে অরুর আঙুলের ভাঁজে আঙুল ঢুকালো, অতপর শক্ত গলায় বলল, মাথা উঁচু কর অরু, রাইট নাও। চারিপাশে সকলে এখনো কিংকর্তব্য বিমূর্ত। তা দেখে কৃতিক সবার উদ্দেশ্যে বলে ওঠে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ইটস এ বিগেস্ট মিস্টেক। কি আমি সবাইকে জানিয়ে শুনিয়ে ধুমধাম করে বিয়ে করতে পারিনি, বাট আই এম নট এ সিঙ্গেল অ্যানিমোর, আই হ্যাভ এ ওয়াইফ। আর এখন এই মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আমার বিবাহিতা স্ত্রী, মিসেস জায়ান কৃতিক চৌধুরী। হ্যাঁ জানি, এখন অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আমি সেটাও ক্লিয়ার করছি। আমার স্ত্রী আমারই সৎ মায়ের আগের পক্ষের সন্তান, এবং আমি জেনে শুনে তাকে বিয়ে করেছি। উই আর হ্যাপিলি ম্যারিড নাও। আশা করছি আমাদের সম্পর্কটা নিয়ে কারোর মাঝে আর কোনো সন্দেহ কিংবা জটিলতা নেই এখন আর। যদি থেকে থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ যে কে কখনো সোসাইটির ধার ধারে না। নেভার এভার। এক নাগারে কথা শেষ করে গলা কিছুটা খাদে নামিয়ে কৃতিক পুনরায় বলে, থ্যাঙ্কস ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম গাইস, নাও ইউ ক্যান এনজয় দ্য ওয়েডিং পার্টি। শেষ বাক্যটা ইতি টেনে অরুকে এক প্রকার ফেলে রেখে হনহনিয়ে ভেতরে চলে গেল কৃতিক। আজ বোধহয় আর অরুর ওপর থেকে রাগ কমবে না ওর। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ভিডিও তো দেখছো, তা লাইক কমেন্ট তো শেয়ার আর করছো না। লাইক কমেন্ট শেয়ার না করলে হবে বলো? আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।